ভোটার হওয়ার প্রক্রিয়া শেষ করলেন তারেক রহমান। ওসমান হাদি ও জাতীয় কবির পর বনানীতে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারাত। এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই চায়ক। ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ চলছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা। গণ অধিকার থেকে বিএনপিতে রাশেদ, এনসিপি ছেড়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা তাসনিম জারার। জামায়াতের সাথে জোট না করতে নাহিদকে ৩০ নেতার চিঠি। গণমাধ্যমে সাম্প্রতিক হামলায় সরকারের নীরব ভূমিকাকে দুষলেন সাংবাদিক নেতারা। সুরক্ষা আইন না থাকার সমালোচনা। তো সরকার যে ন্যায্যতার কথা বলছেন বা তাদের কাছে যে আমরা আশা করব, কোন ভিত্তিতে? সহিংসতার মাধ্যমে কোনো জায়গাতেই কোনো পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, নারী ও শিশু সহ আহত অন্তত ৪। বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া। বছরের ভয়াবহতম সীমান্ত সংঘাত বন্ধে চুক্তি সই আজই কার্যকর। এবং কোচ জ্যাকিকে হারানোর দিনে বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের জয়। রাজশাহী ওয়ারিয়র্সকে হারালো ৫ উইকেটে। স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভোটার তালিকায় নাম নিবন্ধন ও এনআইডির কার্যক্রম সেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে গিয়ে তিনি আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক তথ্য দেন। এর আগে একই প্রক্রিয়া শেষ করেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমান। ইসি সচিব জানিয়েছেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে রবিবার সিদ্ধান্ত জানানো হবে। ২০০৮ সালে ১/১১ সরকারের সময় যখন ছবি সহ ভোটার তালিকা কার্যক্রম শুরু হয়, তার আগেই দেশ ছাড়তে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। ফলে গত ১৭ বছর ধরে ভোটার তালিকায় নাম নেই তার। অপেক্ষার অবসান পেরিয়ে দেশের মাটিতে পা রাখার ৩ দিনের মাথায় তাই ভোটার হতে নির্বাচন কমিশনে তারেক রহমান। শনিবার সরকারি ছুটির দিন হলেও সকাল থেকেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করে ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। দুপুর ১টার দিকে সংরক্ষিত কক্ষে গিয়ে ১০ আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ এবং ছবি তোলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কিছু সময় আগেই একই প্রক্রিয়া শেষ করেন তার কন্যা জাইমা রহমান এবং স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান। ইসির তথ্য বলছে, ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে এনআইডি উইংয়ের ডিজি জানিয়েছেন, তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বনিম্ন ১ দিন লাগবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী কন্যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে রোববার কমিশনে পেশ করা হবে বলে জানান ইসি সচিব। কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা, আমার দায়িত্বটা হচ্ছে কমিশন পর্যন্ত পৌঁছানো। এটা আগামীকালকে করব। এদিকে ভোটার হওয়ার পরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11:30টার দিকে দুজনের কবরে শ্রদ্ধা জানান তিনি। পুরো এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে থাকা সব দোলাচল কেটে গেছে। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে ইনকিলাব মঞ্চের প্রয়াত নেতা শরীফ ওসমান হাদির সমাধিস্থলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করলেন শ্রদ্ধা নিবেদন ও তার কবর জিয়ারত। সঙ্গে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি, তার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। বিএনপি মহাসচিব বলেন, ওসমান হাদির কবর জিয়ারত করে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তারেক রহমান। নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই চায়ক।
আজকে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। সেই আমরা মনে করছি যে সেটা অনেকটা দূরীভূত হয়েছে, তবে চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। তারেক রহমানের আগমন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। শনিবার বেলা 11:15টার কিছুক্ষণ পর সমাধিস্থলে এসে পৌঁছান তিনি। স্বাগত জানান ঢাবি উপাচার্য নিয়াজ মাহমুদ খান, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সাদাদলের শিক্ষক নেতারা। স্বাগত জানাতে সমাধিস্থলে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরাও। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ইউনিটের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে। তার বক্তব্যে তিনি বাংলাদেশের কারো বিরুদ্ধাচরণ করেননি। তিনি কিন্তু বাংলাদেশের সকলকে নিয়ে কথা বলেছেন। আমরা মনে করি তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে গণতন্ত্রের প্রতি, আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি। তারেক রহমানকে সামনাসামনি এক নজর দেখতে আসেন আরো অনেকেই। উপস্থিত সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। পরে রওনা হন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন শহীদ ওসমান হাদি। তার কবরের পাশে দাঁড়িয়ে তারেক রহমান এই বার্তায় দিলেন, আগামী দিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তিনিও। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার হওয়ার কার্যক্রম শেষ করে বনানীর কবরস্থানে পৌঁছান তিনি। এ সময় কোকোর কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান, এরপর মোনাজাত করেন। পরে বনানীর সামরিক কবরস্থানে যান তিনি। সেখানে তার শ্বশুর সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর সামরিক কবরস্থানে সমাহিত অন্যান্যদের কবরও জিয়ারত করেন তারেক রহমান। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আছেন তারেক রহমান। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, তারেক রহমান তো এভারকেয়ারে গেছেন, এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সাদিয়া, রাত 9:40 দিকে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং এখনো পর্যন্ত যেটুকু জানি যে তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন এবং এখানে কিন্তু সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের যে ডাক্তার তারা কিন্তু আছেন এবং তাদের সাথে তিনি কথা বলবেন এবং এখনো পর্যন্ত আমাদের গণমাধ্যম কর্মীদের কোনো ব্রিফিং আজকে সারাদিনে হাসপাতালের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে বা তার যে ব্যক্তিগত চিকিৎসক তাদের পক্ষ থেকেও কোনো তথ্য জানানো হয়নি এবং এখনো তিনি ভেতরে আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু প্রস্তুত আছে এবং সতর্ক আছে। এছাড়াও আমরা যেটি দেখেছি যে নিরাপত্তা, পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার গাড়ি সহ ভেতরে ঢুকেছে তারেক রহমানকে বহনকারী গাড়ি এবং আমরা যতটুকু জানি হয়তো কিছুক্ষণ পরেই তিনি বের হয়ে আসবেন এবং এখানে মেডিকেল বোর্ডের সদস্য যারা আছেন তাদের সাথে তিনি কথা বলছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। সাদিয়া, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ কর্মসূচি। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে হাদির খুনি সহ জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বিস্তারিত রিপোর্টে। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ক্ষোভ থামছে না শাহবাগে। দ্বিতীয় দিন রাতেও উত্তাল শাহবাগ এলাকা। তবে সকালে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে যাত্রা নির্বিঘ্ন করতে ঘণ্টা দুয়েকের জন্য শাহবাগ ছেড়ে আজিজ সুপারমার্কেটে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সাধারণ একজন গৃহিণী, কার কোনো রাজনৈতিক দলের সাথে আমি নেই, কিন্তু আমি হাদিকে অনেক ভালোবাসি। হাদি আমার আদর্শ, আমার অহংকার। সরকার ব্যর্থ হচ্ছেন, কার্যকরী সাফল্য দেখাতে পারেন নাই। স্বাধীন দেশে 24 আগস্টের পরে এই ধরনের ঘটনা প্রকাশ্যে ঢাকা শহরে এটা কাম্য না।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের বলেন, হাদি হত্যার সাথে সরাসরি জড়িত কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি সরকার। প্রয়োজনে সংসদ ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের সংগ্রামটা অনেক কঠিন, অনেক দীর্ঘ। এটার জন্য ধৈর্য ধরে জ্ঞানের সাথে প্রজ্ঞার সাথে আমাদেরকে লড়তে হবে। আমরা সবাই তো বাসা থেকে শপথ করে আসছি না? হাদি ভাইয়ের হত্যার খুনিদের বিচার না করা পর্যন্ত কি আমরা এইখান ছেড়ে চলে যাব? গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। এরপর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। এই বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজু মাহমুদ। রাজু, ইনকিলাব মঞ্চের কর্মসূচি নিয়ে আর কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ সাদিয়া। আপনি জানেন যে গতকাল শুক্রবার জুমার নামাজের পর থেকে ইনকিলাব মঞ্চ হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সেই অবস্থান কর্মসূচি এখনও দিন এবং রাত মিলিয়ে লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা বলছেন হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং আসামিদের গ্রেপ্তার যদি করতে দেরি হয়, সরকারের গাফেলতি থাকে, সেক্ষেত্রে সরকারের যেই উপদেষ্টাগণ আছেন তারা পদত্যাগ করে সরে যেতে পারেন, অথবা যদি হাদি হত্যার সাথে যারা জড়িত এবং পিছনে যারা কুশীলব আছেন হাদি হত্যার ষড়যন্ত্রের সাথে, তাদেরকে আইনের আওতায় এনে যত দ্রুত সম্ভব তাদেরকে বিচারের মুখোমুখি করার দাবি তুলছেন আসলে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। এই অবস্থান কর্মসূচি আমরা গতকালকে যা দেখেছিলাম, এখানে জনসমাগম একটা ছিল, আজকে আসলে জনসমাগম অনেক বেশি। সেক্ষেত্রে এখন বলে রাখতে চাই, এখন পর্যন্ত তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না হাদি হত্যার বিচার নিশ্চিত করা যাচ্ছে। সাদিয়া, আমার কাছে আসলে শাহবাগের এই হচ্ছে সর্বশেষ। রাজু, ধন্যবাদ আপনাকে। এবার জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক দৃঢ়। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়বেন তিনি। শনিবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। এদিকে চট্টগ্রামের 3টি সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। চট্টগ্রাম 4 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম 10 আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। অন্যদিকে চট্টগ্রাম 11 আসনে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ডাক্তার তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে এই ঘোষণা দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব। ঢাকা 9, খিলগাঁও ও মুগদা আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন তিনি। পোস্টে তিনি বলেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন না। এদিকে জামায়াতের সাথে জোট না করতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলটির অন্তত 30 জন নেতা, যাদের মধ্যে আছেন যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ ও সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম সহ আরও অনেকে। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় হামলার শিকার হচ্ছে গণমাধ্যম, এমনটাই মনে করেন সাংবাদিক নেতারা। তারা বলছেন, সরকারের কোনো না কোনো অংশ প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে হামলা হতে দিয়েছে। শনিবার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের 6ষ্ঠ সম্প্রচার সম্মেলনে এসব কথা বলেন তারা। আয়োজনে ছিলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী 1.5 মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাশের আশ্বাস দেন তিনি।
18 ডিসেম্বর 2025 মধ্যরাতে হামলার শিকার দৈনিক প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়। একই রাতে আক্রমণ হয় ছায়ানট ও উদীচিতেও। এসব হামলার ঘোষণাও আসে আগে ভাগেই। যেসব কথা জানে দেশের সবাই, তাই প্রশ্ন ওঠে কেন জেনে শুনেও এমন হামলা প্রতিহত করতে ব্যর্থ হলো অন্তর্বর্তী সরকার। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্প্রচার সম্মেলনেও উঠে এলো সেই প্রশ্ন। আয়োজন রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। সাংবাদিক নেতাদের অভিযোগ, সরকারের একটি অংশ এই ঘটনা ঘটতে দিয়েছে। তো সরকার যে ন্যায্যতার কথা বলছেন বা তাদের কাছে যে আমরা আশা করব, কোন ভিত্তিতে? আপনি জানেন, আমি জানি, সরকার জানে, সারা দুনিয়া জানে যে তাদের কিছু নৈতিক রাজনৈতিক অপরাধ তারা করেছেন, আমিও মনে করি। এমন হামলার পেছনে কিছু মহলের স্বার্থ হাসিলের কথা বললেন সরকারের তথ্য উপদেষ্টাও। বলেন তার হাতে আছে আর মাত্র 1.5 মাস, এর মধ্যে যতটা পারেন করবেন। এই 1.5 মাসে আমি দুটো কাজ করে যাওয়ার চেষ্টা করব। একটা কাজ হচ্ছে সম্প্রচার কমিশন অধ্যাদেশ। দ্বিতীয় যে কাজটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে প্রেস কমিশন অধ্যাদেশ। এই আগুন যারা লাগায়, এই ককটেল যারা বিস্ফোরণ ঘটায়, এরা হচ্ছে অভিন্ন প্রতিপক্ষ। এদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক বিশ্বাস যদি ভিন্ন হয়ে থাকে, সহিংসতার মাধ্যমে কোনো জায়গাতেই কোনো পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। গণমাধ্যম সংস্কার কমিশনের বেশিরভাগ প্রস্তাবই বাস্তবায়িত হয়নি। অভিযোগ বিজেসির নেতাদের, তাদের কণ্ঠে ঐক্যের ডাক। এখন যারা দায়িত্বে আছেন তারা যদি একটু সুপারিশমালা দিয়ে যান, তাহলে হয়তো রাজনৈতিক সরকারও বাধ্য হবে গণমাধ্যম বান্ধব নীতিমালা তৈরি করতে। এখনো কি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না? স্বাধীনভাবে কথা বলার জন্যই কিন্তু এত কিছু হয়েছিল বাংলাদেশে জুলাই আগস্টে। এরকম একটা বিপ্লবী চরিত্রের সরকারের কাছ থেকেও, এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন 2 জন বিপ্লবী তরুণ, তারা থাকার পরেও আমরা মিডিয়াতে বিন্দুমাত্র কোনো সংস্কারের হতে দেখলাম না। বিজেসির ষষ্ঠ সম্প্রচার সম্মেলনের প্রতিপাদ্য ছিল ভয়হীন, স্বাধীন, নীতি নির্ভর। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। কিশোরগঞ্জ 5 আসনে বিএনপি নেতা ইকবালকে প্রার্থী হিসেবে চায় এলাকাবাসী। এদিকে বিএনপির সমাবেশে বক্তারা সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন প্রত্যাহার করে পূর্ব ঘোষিত দলীয় প্রার্থী ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে অবিলম্বে মনোনয়ন ফিরিয়ে দেয়া না হলে বিএনপি থেকে পদত্যাগেরও হুমকি দেয়া হয়। শনিবার বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদরে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা জানান। আমরা ইকবাল সাহেবের পক্ষে থাকবো। আমরা আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করবো। দলের সকল নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মহিলা দল, গোলাপ দল, জাসদ, কৃষক দল, শ্রমিক দল সহ সকল নেতৃবৃন্দ এই হুদাকে আমরা বাজিতপুরে অবস্থিত ঘোষণা করব। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক আলামিনের 2 ছেলে সহ পাশে থাকা গ্যারেজের জাকির আহত হয়েছেন। আসিয়া নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। রিহ্যাবের আগামী মেলায় ক্রেতাদের সুবিধার্থে 4000 টাকা স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিয়ে ব্যবসায়ীরা হাজির হবেন বলে জানিয়েছেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। এতে 50-60 লাখ টাকার মধ্যে ক্রেতারা স্বপ্নের নীড় পাবেন বলে মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত 4 দিনের আবাসন মেলার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন। সমাপনী দিনে ফ্ল্যাট বা প্লট বুকিং দিয়েই ক্রেতারা পেয়েছেন লাখ টাকা পর্যন্ত মূল্য ছাড়। এবার ভ্যাসলিন প্রেজেন্স শীতের সাতকাহন।
সারা দেশে জেঁকে বসেছে শীত। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা সহ দেশের 7 জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। শনিবার সকালে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে জানানো হয়েছে আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে, সঙ্গে বাড়তে পারে ঘন কুয়াশা। এদিকে ঘন কুয়াশায় পাটুরিয়া, দৌলতদিয়া, শরীয়তপুর, চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন যাত্রী, চালক ও তাদের সহকারীরা। এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। সাব্বির রহমানের দারুণ ব্যাটিংয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে 5 উইকেটে হারালো ঢাকা ক্যাপিটালস। সিলেটে ঢাকার অধিনায়কের সিদ্ধান্তে টসে জিতে ব্যাটিংয়ে নেমে রাজশাহী। প্রথমেই ব্যাটিং ব্যর্থতায় ম্যাচে পিছিয়ে পড়ে রাজশাহী ওয়ারিয়র্স। ইনিংসের শুরুতেই 0 রানে মাঠ ত্যাগ করেন ওপেনার ফারহান। টপ অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ করতে ব্যর্থ রাজশাহীর 20 ওভারের ইনিংস থামে 132 রানে। জবাবে 5 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রাজধানীর দলটি। বিপিএলে দিনের দ্বিতীয় লো স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নোয়াখালী এক্সপ্রেসকে 1 উইকেটে হারালো সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নোয়াখালীর ইনিংস থামে 7 উইকেটে 143 রানে। দলটির হয়ে সর্বোচ্চ 61 রানের ইনিংস খেলেন মাহিদুল অঙ্কন। শেষ দিকে জাকির আলীর ব্যাট থেকে আসে 29 রান। খালেদ আহমেদ একাই নেন 4 উইকেট। জবাবে পারভেজ জিমনের 60 রানে জয়ের স্বপ্ন দেখে স্বাগতিকরা। তবে ক্যাপ্টেন মিরাজের ধীর গতির 33 রানে চাপে পড়ে দল। শেষ দিকে মেহেদী হাসান রানার হ্যাট্রিকে জয়ের স্বপ্ন ফিকে হতে থাকে দলটির। শেষ ওভারে পার্ট টাইম বোলার সাব্বির হোসেন আর দলকে জেতাতে পারেননি। সিলেটের হয়ে 13 বলে 16 রানের ইনিংস খেলেন ইথান ব্রুকস। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।